পাশ্চাত্য দর্শনের বহুল আলোচিত দার্শনিক ত্রয়ীর অন্যতম হচ্ছেন প্লেটো। প্লেটো হচ্ছেন সক্রেটিসের শিষ্য এবং এরিস্টটলের গুরু, যার মূল নাম মূলত এরিস্টক্লিস। প্লেটো হচ্ছে তার ডাকনাম। প্লেটো এবং এরিস্টটলের যে দার্শনিক কাজ, সেই কাজের প্রভাব বোঝাতে প্রায়শই একটি কথা বলা হয়। প্লেটো এবং এরিস্টটল পরবর্তী দর্শনের যত কাজ হয়েছে, সেই সমস্ত কাজ মূলত প্লেটো এবং এরিস্টটলের যেই দার্শনিক কাজ রয়েছে সেই কাজের পাদটিকা মাত্র। এতে করে আমরা বুঝতে পারি যে তাদের কাজের গুরুত্ব কতটুকু এবং সেই গুরুত্ব এবং বা প্রভাব যেটা আজও বিরাজমান। আজকে আমরা এই ভিডিওতে সংক্ষেপে প্লেটোর বিখ্যাত বই দ্য রিপাবলিকে তিনি আদর্শ রাষ্ট্র নিয়ে যে ধারণাটি দিয়েছেন সেটি নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব এবং সেই আদর্শ রাষ্ট্র থেকে আমরা কমিউনিজমের যে কয়েকটি বৈশিষ্ট্য খুঁজে পাই, যেটিকে সংক্ষেপে অনেকে প্লেটোর কমিউনিজম বা প্রোটো কমিউনিজম বলেন, সেটি নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। এটি একটি বৃহৎ আলোচনার বিষয়, তথাপি খুবই সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করব এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো। বলা বাহুল্য যে প্লেটোর কমিউনিজম বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি, তার সাথে আমাদের আধুনিক কমিউনিজম অর্থাৎ মার্কস এবং এঙ্গেলসের দ্বারা বর্ণিত যে কমিউনিজম, তার সাথে অনেক গুণগত পার্থক্য রয়েছে। তথাপি এ কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ইতিহাসে প্লেটোই সর্বপ্রথম যিনি ব্যক্তি সম্পত্তি বিলোপ চেয়ে কমিউনিজমের একটি তাত্ত্বিক ধারণা তিনি দিয়েছেন। তো প্লেটোর আদর্শ রাষ্ট্র যে ধারণা, রাষ্ট্র বলতে মূলত নগর রাষ্ট্র ওই সময়ে প্লেটো বুঝিয়েছেন, কারণ আমরা সকলেই জানি প্রাচীন গ্রিসে অর্থাৎ প্লেটোর সময়ে রাষ্ট্র বলতে নগর রাষ্ট্র ছিল। তো প্লেটোর সেই আদর্শ রাষ্ট্রের যে ধারণা, সেই ধারণা নিয়ে আলোচনার জন্য আমাদের দুটি গুরুত্বপূর্ণ থিওরি সম্পর্কে জানতে হবে প্লেটোর। একটি হচ্ছে থিওরি অফ ফর্ম আর একটি হচ্ছে থিওরি অফ সোল, যেটিকে দর্শনে ত্রিপার্টিশন অফ সোল নামে ডাকা হয়। তো আসুন প্রথমে আমরা দেখে নেই প্লেটো থিওরি অফ ফর্মসে কি বলছেন। প্লেটোর মতে আমাদের এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, এই নদী নালা পাহাড় পর্বত পাখি যাবতীয় কিছু, এই সব কিছুই মূলত আপনার অন্য একটি পৃথিবীর একটি অনুকরণ, একটি অনিখুঁত অনুকরণ বলা যায়। কারণ এই নিখুঁত যে ধারণাগুলো রয়েছে, অর্থাৎ পাখির যে নিখুঁত ধারণা, নদীর যে নিখুঁত ধারণা, সেই ধারণাগুলো এই পৃথিবী থেকে বহুত দূরে। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কোন জায়গায়, তখন তিনি বলেছিলেন যে ইপের উরানিয়তে। ইপের উরানিয় গ্রিক শব্দ, যেটার মানে হচ্ছে দূর আকাশ। তো সেই দূর আকাশে সেই আইডিয়াল ওয়ার্ল্ড তিনি বলছেন, সেই আইডিয়াল ওয়ার্ল্ডে এই আইডিয়াল কনসেপ্টগুলো ওখানে রয়েছে এবং সেই কনসেপ্টের একটা প্রতিফলিত রূপ আমরা এই পৃথিবীতে দেখতে পাই, যেটি আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য পৃথিবী আমরা বলতে পারি, এটাকে সেন্সিবল ওয়ার্ল্ড বলে। তো প্লেটোর এইটাকে এক ধরনের প্লেটোর ডুয়ালিজমও বলতে পারেন, যে এইটা একটা সেন্সিবল ওয়ার্ল্ড আর ওটা একটা আইডিয়াল ওয়ার্ল্ড। তো আইডিয়াল ওয়ার্ল্ডের কপি এই সেন্সিবল ওয়ার্ল্ড। আইডিয়াল ওয়ার্ল্ডে যে সমস্ত কিছু আমরা দেখতে পাই, সেন্সিবল ওয়ার্ল্ড চেষ্টা করে তার যতটুকু কাছে যাওয়া যায়, সেই ধারণা যতটুকু নিখুঁত হওয়া যায় ততটুকুই অর্জন করতে পারি এই সেন্সিবল ওয়ার্ল্ডে। কাজেই আমাদের যে চিরন্তন চর্চা, জ্ঞান লাভের যে চর্চা, সেই চর্চার উদ্দেশ্যই ওই আইডিয়াল ওয়ার্ল্ডের যে কনসেপ্টগুলো রয়েছে, আইডিয়াল কনসেপ্টগুলো, সেই কনসেপ্টের যত কাছাকাছি ওই কনসেপ্টগুলো সম্পর্কে যতটুকু জ্ঞান লাভ করা যায়, সেটি মূলত প্রকৃত জ্ঞান এবং সেটিই প্লেটো বলছেন দার্শনিকদের দর্শন চর্চার উদ্দেশ্য হওয়া উচিত। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যদি আমরা একটি গোলাকার টেবিলের কথা বলি, তো এই গোলাকার টেবিলে বৃত্তের একটি ধারণা রয়েছে। তো সেই বৃত্তের আদর্শ ধারণাটি যেটি আমরা সকলেই জানি যে বৃত্ত এমন একটি বক্ররেখা যার প্রতিটি বিন্দু কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত। যারা অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করতে পারেন তারা সকলেই একথা স্বীকার করবেন যে একটি নিখুঁত বৃত্ত আঁকা সম্ভব না। পৃথিবীতে এমন কোনো কলম নেই যে কলম দিয়ে একটি বক্ররেখা আঁকা যাবে, যে বক্ররেখাটি শুধুমাত্র একটি মাত্র বিন্দু দিয়ে গিয়েছে, বা এমন কোনো সরলরেখা আঁকা আমাদের পক্ষে সম্ভব না যেটি শুধুমাত্র একটি বিন্দু স্পর্শ করেছে। আমরা যখনই একটি সরলরেখা আঁকি, সেই সরলরেখার যে কোনো একটি সেগমেন্টে প্রচুর বিন্দু রয়েছে এবং শুধুমাত্র আগে পিছে না, উপর নিচেও প্রচুর বিন্দু থাকে, যেই কারণে কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত শুধুমাত্র একটি বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা আঁকা আমার পক্ষে সম্ভব না। তথাপি একটি নিখুঁত বৃত্ত আঁকা সম্ভব না। তো এই নিখুঁত বৃত্তর যে আইডিয়াটা, এটা কিন্তু আমাদের মাঝে রয়েছে, আমরা জানি, যদিও এটার কোনো প্রতিফলন কিন্তু পৃথিবীতে আমরা আনতে পারবো না, কারণ কোনো বৃত্তই এই পৃথিবীতে নেই যেটি একদম আদর্শ বৃত্ত আমরা বলতে পারি। তো এই আদর্শ বৃত্ত কোথায় রয়েছে? প্লেটো বলছেন সেই আদর্শ বৃত্তটা রয়েছে আইডিয়াল ওয়ার্ল্ডে। সেই আইডিয়াল ওয়ার্ল্ডে সেই আদর্শ বৃত্তটা আমরা সেই ধারণাটা আমরা জানি। তো আমরা কিভাবে জানি সেটা একটি অনেক বড় আলোচনা। প্লেটো বলছে রেমিনিসেন্সের মাধ্যমে আমরা এই ধারণাটা আমরা পাই। সেটা অন্য কোনো দিন আলোচনা করা যাবে। আজকে রেমিনিসেন্স নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সংক্ষেপে শুধু এটুকু জানলেই হবে যে ওই আদর্শ পৃথিবীতে যেই ধারণা বা কনসেপ্টগুলো রয়েছে,
তো আমরা এই সেন্সিবল পৃথিবীতে, এই সেন্সিবল ওয়ার্ল্ডে সেই ধারণাগুলোর যত কাছাকাছি আমরা যেতে পারি, ওই আমাদের সেন্সিবল পৃথিবীর এই বিষয়গুলো বা বস্তুগুলো ততটুকুই নিখুঁত হয়। এবং সেই কারণে আদর্শ যে রাষ্ট্রের যে কনসেপ্ট প্লেটো আমাদেরকে দিচ্ছেন, তো প্লেটো খুব ভালো করেই জানেন যে এই কনসেপ্টটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এবং এই পৃথিবীতে আদর্শ রাষ্ট্রের বাস্তবায়ন হওয়া সম্ভব না। তথাপি তিনি বলছেন যে এই আদর্শ রাষ্ট্রের যে কনসেপ্ট সেটা ওই আদর্শ পৃথিবীর অংশ, এবং আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের উচিত সেই যে আইডিয়াল কনসেপ্ট অফ স্টেট, সেই কনসেপ্টের যত কাছাকাছি যাওয়া যায় অত কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। তাহলেই আমরা এই পৃথিবীতে ন্যায় এবং সাম্যের ভিত্তিতে একটি আদর্শ রাষ্ট্র গঠন বা তার গঠনের কাছাকাছি আমরা যেতে পারবো। তো এটাই মূলত সংক্ষেপে প্লেটোর থিওরি অফ ফর্মস, অর্থাৎ তিনি বলছেন যে সেই আইডিয়াল পৃথিবী এবং সেন্সিবল পৃথিবী, এই দুই পৃথিবীর যে ইন্টারাকশন, সেটি নিয়ে তিনি এই থিওরিটা দিয়েছেন। তো সংক্ষেপে আমরা এখন আলোচনা করব প্লেটোর থিওরি অফ সোল বা ট্রিপার্টিশন অফ সোল নিয়ে। তো ট্রিপার্টিশন অফ সোল নাম থেকে বোঝা যাচ্ছে যে প্লেটো তা মানুষের আত্মাকে 3 অংশের সমষ্টি বলছেন, অর্থাৎ 3টি সমস্ত অংশের সম্মিলিত রূপ মানুষের আত্মা। এটি ট্রিপার্টিশন অফ সোলের মূল কথা। তো এই প্রত্যেকটি অংশ, এক একটি অংশের একটি মূল চরিত্র রয়েছে, মূল বৈশিষ্ট্য রয়েছে। তো যেই আত্মার মধ্যে যেই অংশটি প্রভাব বিস্তার করে, অর্থাৎ যার আত্মা যে অংশ দ্বারা প্রভাবিত, তিনি সেই অংশের যে চরিত্র, সেই চরিত্র ধারণ করেন। তো আমরা সংক্ষেপে দেখে নিই। প্রথমেই যে অংশটি তিনি বলছেন সেটি রেশনাল অংশ। প্লেটো বলছেন রেশনাল পার্ট বা রেশনাল ডাইমেনশন। তো এটি বলতে পারি বাংলায় আমরা যুক্তিবোধ। রেশনাল অংশটি মানুষকে যুক্তির মাধ্যমে পরিচালনা করে, এবং যেটার অংশ বা যেটার অবস্থান আপনার মানুষের মাথায়। দ্বিতীয় অংশটি তিনি বলছেন ইরেসিবল, অর্থাৎ যেই অংশ মানুষকে ক্রোধ, আক্রোশ, আবেগ, সেগুলোর জন্য দায়ী, এবং এটার অবস্থান আপনার বুকে, এবং যে এই অংশ দ্বারা প্রভাবিত সে অনেক বেশি উত্তেজনা প্রবণ এবং অনেক বেশি আক্রোশ, এবং তার মধ্যে অনেক বেশি ক্রোধ, রাগ, আবেগ, এগুলো কাজ করে। আর তৃতীয় অংশটিকে তিনি বলছেন কনকুপিসিবল, অর্থাৎ কামনা প্রবণ। এই অংশটি যার দ্বারা যে প্রভাবিত তার মধ্যে ইহজাগতিক যে কামনা সমূহ রয়েছে, সেই কামনা সমূহ দ্বারা সে তাড়িত হবে। সেই কারণেই সে দেখা যাবে যে ইহজাগতিক কাজকর্ম, অর্থাৎ জাগতিক যে সাংসারিক যে কাজ, সেই কাজে সে মনোনিবেশ করবে। তো আদর্শ আত্মা বলতে প্লেটো বুঝাচ্ছেন যে সেই আত্মাটি আদর্শ আত্মা, যেটি এই যুক্তিবোধের দ্বারা তার সেই উত্তেজনা এবং কামনা, এই দুটিকে সঠিক পথে পরিচালনা করে সে ওই যে আইডিয়াল ওয়ার্ল্ডের যে কথা আমরা বলেছি, সেই আইডিয়াল ওয়ার্ল্ডের যে ধারণাগুলো, সেই ধারণাগুলো বাস্তবায়নে কাজ করবে। তো এই বিষয়টি বোঝাতে প্লেটো তার আরেকটি বিখ্যাত ডায়ালগ ফেডরাস, সেখানে তিনি একটি অ্যালেগরির সাহায্য নিয়েছেন। যে তিনি বলছেন যে এমন একটি রথ যেটি 2টি ঘোড়া দ্বারা পরিচালিত, এবং সেই ঘোড়া আবার 2টি পাখা রয়েছে, এটি উড়তে পারে। রথে 3টি চরিত্র। প্রথমটি রথ চালক, যেটি মানুষের রেশনাল অংশ, আর আরেকটা সাদা, যেটি ইরাসিবল অংশ আমরা বলেছি, যেটি উত্তেজনা প্রবণ অংশ এবং সাদা ঘোড়া আর কি। আর আরেকটি কালো ঘোড়া, কনকুপিসিবল, যেটি আমরা বলেছি যেটি কামনা প্রবণ অংশ। তো রথ চালক যেটি কিনা রেশনাল বা যুক্তিযুক্ত অংশ, তো সেই অংশটি সাদা ঘোড়া এবং কালো ঘোড়াকে পরিচালনা করে, এবং পরিচালনা করে তার সঠিক গন্তব্যে পৌঁছায়। তো এটি দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনটা মূলত একটা রথ চালনার মতো বিষয়, এবং আমাদেরকে যুক্তি দিয়ে আমাদের উত্তেজনাগুলিকে এবং কামনাগুলির মধ্যে একটি নিখুঁত সংমিশ্রণ আনার চেষ্টা করতে হবে। একটি ভারসাম্যপূর্ণ জীবন যাপনের চেষ্টা আমাদের করতে হবে। তবেই আমরা ওই আইডিয়াল ওয়ার্ল্ডের যে ধারণা সমূহ রয়েছে, যেটি দ্য আলটিমেট নলেজ, সেটির সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো, এবং আমাদের জীবন সম্পূর্ণতা পাবে। তো এখন আমরা দেখব যে এই দুটি থিওরির উপর ভিত্তি করে প্লেটো তার আইডিয়াল স্টেটের যেই ধারণাটি দিয়েছেন, এবং যেখান থেকে আমরা বলেছি যে প্লেটোর কমিউনিজমের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, সেগুলি আমরা সংক্ষেপে দেখব। মানুষের যেরকম ট্রিপার্টিশন রয়েছে, প্লেটো তার আইডিয়াল স্টেটেও সেই রকম ট্রিপার্টিশনের ব্যবস্থা রেখেছেন। অর্থাৎ প্লেটোর আদর্শ যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের শ্রেণী থাকবে 3টা, এবং এই 3টি শ্রেণী তার যেই আরোপিত দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবে। এবং প্লেটো বলছেন এই 3টা শ্রেণীর চয়েস করা হবে যে কে কোন শ্রেণীতে যাবে। এটি কোনো জন্মগত অধিকারের না, এটি মানুষের মেরিটের ভিত্তিতে, অর্থাৎ এক ধরনের মেরিটোক্রেসির ভিত্তিতে এটি নির্ধারিত হবে যে কে কোন শ্রেণীতে যাবে, এবং
সমাজে কার দায়িত্ব কোনটা হবে, এবং এই সমাজটি পরিচালিত হবে সমতার ভিত্তিতে এবং ন্যায়ের ভিত্তিতে। এখানে ব্যক্তি স্বার্থে থাকবে না, এখানে সমষ্টিক স্বার্থের কল্যাণে মানুষ ব্যক্তি স্বার্থকে বিসর্জন দেবে। তো প্রথমেই দেখে নেই তার সেই 3টি যে শ্রেণী প্লেটো বলছেন, সেই 3টি শ্রেণীগুলা কি কি এবং সেখানে কোন মানুষ যা অন্তর্ভুক্ত হবেন। তো প্রথম অংশটি প্লেটো বলছেন যে দার্শনিক রাজা, অর্থাৎ দার্শনিক রাজা বলতে যারা গভর্ন করবে দেশ রাষ্ট্রকে, অর্থাৎ সরকার যারা পরিচালনা করবে, যারা শাসক হবে, তারা হবেন দার্শনিক। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যে দার্শনিক বলতে ওই সময় প্লেটো আজ থেকে 2000 বা 2500 বছর আগে কি বোঝাতে চেয়েছেন বা কি বোঝানো হতো দার্শনিক বলতে। তো ওই সময় দার্শনিকগণ হতো মূলত যারা জ্ঞান চর্চা করতেন, তারাই মূলত দার্শনিক হতেন। তো প্লেটো বলছেন যে একমাত্র দার্শনিক ব্যতীত একটা সমাজের সম্মুখ মঙ্গল সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব না, কারণ একমাত্র দার্শনিকগণই ওই যে আইডিয়াল ওয়ার্ল্ড, সেই আইডিয়াল ওয়ার্ল্ডের চর্চা করেন এবং তারাই একমাত্র জানেন যে ন্যায় কোনটা, অন্যায় কোনটা, সমাজে জাস্টিস কীভাবে বিচার আরোপ করা যাবে, সমাজে সমতা কিভাবে আনা যাবে, সেটি একমাত্র দার্শনিকগণের পক্ষেই সম্ভব, কারণ একমাত্র দার্শনিকগণই জ্ঞানের চর্চা করেন। তো কারা সেই দার্শনিক রাজাদের শ্রেণীভুক্ত হবেন? তো প্লেটো বলছেন, আমরা আগেই এই জন্য দেখেছি প্লেটোর থিওরি অফ সোল এবং যে ট্রিপার্টিশন অফ সোল, সেখানে যেই মানুষের আত্মাতে যুক্তিবোধ বেশি তাকেই তিনি বলছেন যে তারই দার্শনিক হওয়া উচিত এবং তিনি দার্শনিক হবেন, কারণ তার মধ্যে দার্শনিক হবার যে গুণাবলী সেগুলি ইতিমধ্যে বিদ্যমান। কাজেই তারা শাসক শ্রেণীতে যাবেন এবং তারা আমাদের সমাজকে বা আদর্শ রাষ্ট্রকে তারা শাসন করবেন এবং তারা হবেন দার্শনিক রাজা। আর দ্বিতীয় যে শ্রেণী, সেই শ্রেণীটি যোদ্ধা শ্রেণী। এই যোদ্ধা শ্রেণীতে যাবেন যারা যা দ্বিতীয় অংশ, যে এই আমরা বলেছি ইরাসিবল অংশ, সেই ইরাসিবল অংশ দ্বারা প্রভাবিত, যাদের মধ্যে উত্তেজনা, যারা আবেগ এবং যারা ক্রোধী এবং যাদের মধ্যে আক্রোশ বেশি, তারাই যোদ্ধা সমাজে অন্তর্ভুক্ত হবেন এবং তাদের দায়িত্ব থাকবে সমাজকে বহিঃশত্রু বা রাষ্ট্রকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। আর তৃতীয় শ্রেণী উৎপাদনকারী, যাদেরকে প্রডিউসার বলতে পারি আমরা, যারা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। তারা কারা? তারা যাদের মধ্যে কামনাপ্রবণ অংশ দ্বারা প্রভাবিত তারা, এবং অর্থাৎ কনকুপিসিবল যে অংশ, সেই অংশ দ্বারা প্রভাবিত ব্যক্তিরাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন এবং তাদের দায়িত্ব সমাজে অর্থনৈতিক কার্যাবলীর মাধ্যমে সমাজে ধন সম্পদ তৈরি করা, যাতে করে রাষ্ট্র পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ থাকে। প্লেটোর এই আদর্শ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কনসেপ্ট জাস্টিস, কারণ তিনি বলছেন যে জাস্টিস বা সমতা এটি বিস্তার করার জন্যই এই আদর্শ রাষ্ট্র জরুরি, এবং এই জাস্টিস বা সমতা তখনই অর্জিত হবে যখন প্রত্যেকটা শ্রেণী তার নিজ নিজ কাজে মনোযোগ দেবে এবং প্রত্যেকেই অপরের যে কাজ, সেই কাজে না গড়াতে আসবে না। তাহলে সমাজে দেখা যাবে এক ধরনের একটা হারমোনিক যুক্ত সিচুয়েশন তৈরি হবে এবং সমাজে সামাজিক যে ন্যায় বিচার এবং জাস্টিস সেটি তৈরি হবে। তো আমরা আগেই বলেছি যে প্লেটো খুবই ওয়াকিবহাল ছিলেন যে তার যে এই অ্যাবস্ট্রাক্ট যে থিওরি আদর্শ রাষ্ট্রের, সেটা পৃথিবীর বর্তমান কোনো রাষ্ট্রে প্রযোজ্য না, বা পৃথিবীতে এরকম কোনো রাষ্ট্র প্রতিষ্ঠাও সম্ভব না, সেই যুগেও না, এবং হয়তো আমাদের বর্তমান যুগেও সম্ভব না। তথাপি তিনি এইরকম একটি থিওরি দিয়েছেন এই জন্যে যে যাতে করে আমাদের রাষ্ট্রসমূহ ওই যে আইডিয়াল ওয়ার্ল্ডের, আইডিয়াল স্টেটের যে ধারণা, সেই ধারণার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারে, যাতে করে যতটা সম্ভব ন্যায় বিচার এবং সমতা সমাজে প্রতিষ্ঠা করা যায়। তো এখন আমরা সংক্ষেপে একটু আলোচনা করব যে এই আদর্শ স্টেটের যে বৈশিষ্ট্যসমূহ, কারণ আমরা আগেই বলেছি যে এই আদর্শ রাষ্ট্রে প্লেটোর কমিউনিজমের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলোর প্রধান বৈশিষ্ট্য ব্যক্তি সম্পত্তির বিলোপ। প্লেটো বলছেন যে শাসক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণী, এই দুই শ্রেণীর মূল কাজ প্রথম শ্রেণীর কাজ রাষ্ট্রকে শাসন করা এবং দ্বিতীয় শ্রেণীর কাজ রাষ্ট্রকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করা, অর্থাৎ প্রতিরক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের ভিতরে এবং রাষ্ট্রের বাইরে। এই দুই শ্রেণীর যদি প্লেটো বলছেন যে এই দুই শ্রেণী যদি পরিবার থাকে এবং এই দুই শ্রেণীর যদি ব্যক্তি সম্পত্তি থাকে, তাহলে তারা তাদের পরিবার এবং এই সম্পত্তি কিভাবে মঙ্গল করা যায় সেই চিন্তায় মগ্ন থাকবে, অর্থাৎ তাদের ব্যক্তি স্বার্থ সামাজিক স্বার্থের ঊর্ধ্বে স্থান পাবে। তো এটি যদি হয়, তাহলে সমাজে ন্যায় বিচার, সমতা এই কোনোটি আসবে না। কাজেই এই দুই শ্রেণীর কোনো পরিবার এবং এই দুই শ্রেণীর যে ব্যক্তিগত সম্পত্তি এটি থাকতে পারবে না, কারণ তাদের একমাত্র চিন্তাই থাকবে সমাজকে কীভাবে ভালোভাবে শাসন করা যায়, আর যোদ্ধা শ্রেণীর চিন্তা থাকবে সমাজকে কীভাবে
আরও ভালোভাবে প্রতিরক্ষা এবং হচ্ছে সমাজের ভিতরে বা রাষ্ট্রের ভিতরে এবং রাষ্ট্রের বাইরে আক্রমণ থেকে হচ্ছে রক্ষা করা যায়। তো এটি হচ্ছে প্লেটোর হচ্ছে আদর্শ রাষ্ট্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটির সাথে আমরা হচ্ছে আমাদের আধুনিক যে কমিউনিজমের যে হচ্ছে ধারণা যে ব্যক্তি সম্পত্তির বিলোপ, সেটির হচ্ছে একটি বড় রকমের গুণগত মিল খুঁজে পাই, যদিও শুধুমাত্র প্লেটো বলছেন এই দুটি শ্রেণীর কারণে। তো এখন প্রশ্ন আসে যে তাদের যদি পরিবার না থাকে তো তাহলে তারা কিভাবে হচ্ছে বিস্তার লাভ করবে, এবং আস্তে আস্তে দেখা যাবে যে এই দুটি শ্রেণী বিলুপ্ত হবে। তো প্লেটো বলছেন যে তাদের পরিবার থাকবে না, তারা পরিবারের মধ্যে হচ্ছে বড় হবে না, কিন্তু তারা কিন্তু হচ্ছে যাদের যে জৈবিক চাহিদা সেটিও পূরণ করবেন, এবং সেই চাহিদা পূরণপূর্বক সন্তান যে উৎপাদন সেটি হচ্ছে তারা করবেন, কিন্তু সন্তানের লালন পালনের দায়িত্ব থাকবে রাষ্ট্রের। কারণ এই দুই শ্রেণী হচ্ছে রাষ্ট্রের হচ্ছে ভবিষ্যৎ। কারণ এই দুই শ্রেণী যদি হচ্ছে কোনো কারণে ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র হচ্ছে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এবং কিভাবে সেটি হবে তারও একটি ব্যাখ্যা প্লেটো হচ্ছে ওই সময় দিয়েছেন। তিনি একটি ক্রস ব্রিডিংয়ের একটি ধারণা তিনি ওই সময় দিয়েছেন, যে একটি দম্পতি যখন হচ্ছে তাদের একটা বাচ্চা হচ্ছে জন্মগ্রহণ করবে তখন তারা হচ্ছে আলাদা হয়ে যাবে, এবং ওই সন্তান হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ হবে, এবং রাষ্ট্রীয় যে কমিউন তৈরি হবে সেই কমিউনে সে হচ্ছে বড় হবে, এবং হচ্ছে তাকে হচ্ছে সে কমিউনের দীক্ষায় দীক্ষিত করা হবে, এবং ওই যে নারী এবং পুরুষ তারা তখন আলাদা হয়ে যাবে এবং অন্য নারী পুরুষের সাথে মিলিত হয়ে আবার হচ্ছে সন্তান প্রসব করবেন। এর কারণ বলতে প্লেটো বলছেন যে যার মধ্যে হচ্ছে যুক্তিবোধ বেশি এবং যার মধ্যে হচ্ছে ধরেন কোনো কারণে হচ্ছে উত্তেজনাপ্রবণ অংশটা বেশি, তাদের মিলনে যেই সন্তান পৃথিবীতে আসবে তিনি হচ্ছে এই দুটির একটি হচ্ছে উৎকৃষ্ট মিশ্রণ হবেন, এবং যাতে করে একই রকমের হচ্ছে মানুষদের সমাজ ভরে না যায়, এবং যাতে করে হচ্ছে সমাজে হচ্ছে ভ্যারাইটি থাকে, যেই কারণে তিনি এই দুটি শ্রেণীর ক্ষেত্রে এই ব্যবস্থা হচ্ছে রাখছেন। আর তৃতীয় শ্রেণী উৎপাদনকারী যাকে আমরা বলছি, তারা কিন্তু হচ্ছে ব্যক্তি সম্পত্তি হচ্ছে রাখতে পারবেন, এবং তারা হচ্ছে পরিবারও তাদের থাকবে, যেই আমরা হচ্ছে বর্তমান হচ্ছে আমরা যেই পরিবার বলতে যেটা বুঝি, এবং সন্তান উৎপাদন তারা হচ্ছে করবেন। কারণটা হচ্ছে যে তারা হচ্ছে ওই যে কামনাপ্রবণ অংশ, এবং তারা হচ্ছে তাদের এই কামনাপ্রবণতা থেকেই তাড়িত হয়ে সমাজে হচ্ছে অর্থ ধন সম্পদ তৈরি করবেন, এবং তাদের সেই ধন সম্পদ তাদের হচ্ছে প্রয়োজন মেটানোর পর যেটা থাকে সেটা দিয়ে ওই যে বাকি দুই শ্রেণীর শাসক শ্রেণী এবং হচ্ছে যোদ্ধা শ্রেণী তাদের হচ্ছে ভরণ পোষণ এবং রাষ্ট্রীয় যে হচ্ছে পরিচালনার ব্যবস্থা সেটা করা হবে। তো এখানে আমরা হচ্ছে আধুনিক যে কমিউনিজম তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে মিল খুঁজে পাই, যেটা হচ্ছে যে আধুনিক কমিউনিজমে বলা হচ্ছে যে উৎপাদন যন্ত্র যারা উৎপাদন করে তাদের হাতেই থাকবে মূলত। প্লেটো কিন্তু সেটাই বলছেন, যারা হচ্ছে উৎপাদনকারী। এখন নিশ্চিতভাবেই ওই সময়ে আমাদের হচ্ছে আধুনিক সমাজে আমরা যেরকমভাবে দেখি যে হচ্ছে একটি কারখানায় একজন মালিক এবং হচ্ছে 50 জন বা তারও অধিক শ্রমিক রয়েছে, কমিউনিজমের মতে হচ্ছে আধুনিক কমিউনিজমের মতে এই উৎপাদন যে যন্ত্র সেটা হচ্ছে ওই শ্রমিকদের হাতে থাকা উচিত এবং ব্যক্তি মালিকানায় থাকা উচিত না। তো সেটা কিন্তু কোনো না কোনোভাবে প্লেটো এখানে বলছেন, যেহেতু হচ্ছে ওইখানে ওইরকমভাবে হচ্ছে ব্যবসা বা হচ্ছে কারখানার হচ্ছে ব্যাপক বিস্তার ওই সময় ছিল না, সেহেতু দেখা যাচ্ছে যে এগুলো ব্যক্তি উদ্যোগে বিভিন্ন রকমের কাজ বা ব্যবসায়িক কাজ বা কারিগরি কাজ, কারখানা এগুলো হচ্ছে বা হচ্ছে আপনার ধরেন হচ্ছে যেটাকে আর্টিজানাল কাজ বলে, এগুলো হচ্ছে পরিচালিত হতো। তো তাদের মালিকানা তাদের কাছেই থাকবে, অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি এটার মালিকানার হচ্ছে আসবে না। তো তারা তাদের হচ্ছে উৎপাদিত ধন সম্পদ তাদের হচ্ছে প্রয়োজনে ব্যবহার করার পরে একটি অংশ হচ্ছে সমাজের কমিউন যেটাকে হচ্ছে বলা হয় সেই কমিউনে হচ্ছে দিবে, এবং কমিউন থেকে ওই দুই শ্রেণীর হচ্ছে ভরণ পোষণ, তাদের হচ্ছে সন্তানের দেখাশোনা এবং রাষ্ট্রের যেই কাজ এবং প্রতিরক্ষা কাজ, রাষ্ট্র শাসন করার যে কাজ, সেই কাজের যে হচ্ছে খরচ, সেই খরচ হচ্ছে নির্বাহ করা হবে। তো মোটামুটি এখন আমাদের যে প্লেটোর কমিউনিজমের কথা আমরা বললাম সেখানে কিছু বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা বলতেছি যে এই কমিউন প্রতিষ্ঠা এবং হচ্ছে ব্যক্তি সম্পত্তির বিলোপ, যেটার সাথে আমাদের আধুনিক কমিউনিজমের বেশ মিল রয়েছে, এবং আমরা বলছি যে হচ্ছে সমাজে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সামাজিক স্বার্থকে প্রাধান্য দেয়া, যেটিও হচ্ছে কমিউনিজমের হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার শিক্ষা। এবং তৃতীয়ত হচ্ছে যে প্রয়োজন অনুসারে হচ্ছে ব্যয় এবং হচ্ছে চাহিদা অনুসারে হচ্ছে গ্রহণ। প্লেটোর আদর্শ রাষ্ট্রে এই মূলনীতিটি হচ্ছে পরিচালিত হবে এই মূলনীতির দ্বারা, এবং বিশেষ করে সমাজে হচ্ছে সমতা প্রতিষ্ঠা করতে হবে, এটা হচ্ছে প্লেটোর কথা। কারণ প্লেটোর বক্তব্য হচ্ছে সমাজের প্রত্যেকটা কাজই সমাজের হচ্ছে সম্মুখ যে মঙ্গল, সেই মঙ্গল সাধনের লক্ষ্যে হতে হবে, তারা হলে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। তো প্লেটোর আদর্শ রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলোটি আমরা আলোচনা করলাম সেটি যদি আমরা একটু ভালো করে চিন্তা করি তাহলে দেখবো যে ওই প্লেটোর যে হচ্ছে আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য থেকে যে আমরা কমিউনিজমের যে ধারণাটা আমরা পাই, সেই কমিউনিজমের সাথে গুণগত অনেক মিলও কিন্তু রয়েছে আমাদের বর্তমান কমিউনিজমের সাথে।
প্রথম বিষয়টি হচ্ছে যে প্লেটো বলছেন কমিউনিজম একটি কমিউন প্রতিষ্ঠার কথা বলছেন, যেখানে থেকে হচ্ছে আপনার ওই দুই শ্রেণীর ভরণ পোষণ এবং হচ্ছে তাদের হচ্ছে সন্তানের শিক্ষা দীক্ষা সেগুলোর ব্যবস্থা করা হবে, এবং ওই দুই শ্রেণীর অন্তর্গত কোনো লোক কিন্তু ব্যক্তিগত সম্পত্তির মালিক হতে পারবেন না এবং তাদের কোনো পরিবার থাকবে না, যাতে করে তাদের যে ব্যক্তি স্বার্থ সেটি হচ্ছে যে সামাজিক যে স্বার্থ সেই স্বার্থের উপর স্থান পেতে না পারে। কারণ প্লেটোর বক্তব্য হচ্ছে যদি হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি মানুষের থাকে, যদি হচ্ছে মানুষের হচ্ছে ব্যক্তিগত পরিবার থাকে, তাহলে তারা সেই পরিবার এবং এই সম্পত্তি কীভাবে হচ্ছে সম্পত্তির মঙ্গল করা যায় সেটা চিন্তা করতে গিয়ে সামগ্রিক যেই তাদের যেই হচ্ছে দায়িত্ব অর্থাৎ সমাজের যে মঙ্গলের চিন্তা করা সেটি তারা করতে পারবেন না। তো এটি সরাসরি হচ্ছে আমাদের হচ্ছে যে আধুনিক কমিউনিজম সে আধুনিক কমিউনিজমের মূলনীতির একটির সাথে সরাসরি সম্পর্কিত। দ্বিতীয়টি আমরা বলতে পারি যে সমাজের যে হচ্ছে সমতা প্রতিষ্ঠার লক্ষ্য। তো আধুনিক কমিউনিজম আমরা জানি যে ন্যায় বিচার এবং সমতা এবং এই দুটি হচ্ছে সমাজের মূলনীতি, এবং হচ্ছে ব্যক্তি স্বার্থকে হচ্ছে সামাজিক স্বার্থের উপরে স্থান না দেওয়া, অর্থাৎ সামাজিক যেই স্বার্থ সামগ্রিক যেই স্বার্থ রাষ্ট্রের যেই সামগ্রিক হচ্ছে স্বার্থ সেটির দ্বারাই হচ্ছে সমাজ পরিচালিত করা। তো প্লেটোর হচ্ছে আদর্শ রাষ্ট্রের হচ্ছে মূলনীতিও তাই, এবং আমাদের আধুনিক কমিউনিজমে আমরা জানি সেই কমিউনিজমেরও মূলনীতি তাই, সমাজে হচ্ছে সামগ্রিক সমতা হচ্ছে প্রতিষ্ঠা করা। শেষ করার আগে আরেকটি কথা যেটি গুরুত্বপূর্ণ আমি মনে করছি, সেটি হচ্ছে এই তত্ত্বটি প্লেটো দিয়েছেন আজ থেকে 2500 বছর আগে। কাজেই এই তত্ত্বটি সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, ওই সময়ের অবস্থান, ওই সময়ের অর্থনৈতিক বিকাশ এবং ওই সময়ের রাজনৈতিক চিন্তাভাবনাগুলো, তবেই আমরা হচ্ছে প্লেটোর সেই আদর্শ রাষ্ট্রের ধারণা এবং তার থেকে নেয়া এই কমিউনিজমের বৈশিষ্ট্যগুলোর যে মূল বক্তব্য সেটি বুঝতে পারবো। উদাহরণ হিসেবে আমরা বলি যে প্লেটো বলছেন যে রাষ্ট্র পরিচালিত হবে দার্শনিক দ্বারা। এখন বিষয়টা কিন্তু এরকম না, যদি অনেকে কেউ বলে যে আসলে ঠিক আছে তাহলে প্লেটো কি বলতে যাচ্ছেন যে আমাদের বর্তমান যেই হচ্ছে রাষ্ট্রসমূহ আছে তাগুলো যাদের হচ্ছে দর্শনে হচ্ছে স্নাতক রয়েছে বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তারাই হচ্ছে পরিচালনা করবেন। না, বিষয়টা হচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে বুঝতে হবে যে আমাদের ওই সময় প্লেটো দার্শনিক বলতে কি বোঝাতে চেয়েছেন। তো ওই সময় দার্শনিক বলতে দার্শনিক দুটো শব্দের হচ্ছে সংমিশ্রণে তৈরি দর্শন কথাটি প্রাচীন গ্রিকে, যেটি হচ্ছে ফিলোস এবং আরেকটি হচ্ছে সোফিয়া। ফিলোস মানে হচ্ছে ভালোবাসা আর সোফিয়া হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা বলতে পারি। তো যারা জ্ঞানের প্রতি ভালোবাসা প্রদর্শন পূর্বক জ্ঞান আরোহণের চেষ্টা করতেন তথা যারা জ্ঞানী ছিলেন তাদেরকেই মূলত ওই সময় ফিলোসফার বলা হতো, এবং প্লেটোর বক্তব্য ছিল একমাত্র ওই ফিলোসফারদের পক্ষেই সমাজের সমস্ত কিছু হচ্ছে ভালো কোনটা মন্দ কোনটা এটা হচ্ছে বোঝা সম্ভব। এবং একথাও অনস্বীকার্য যে হচ্ছে কথা অস্বীকার করার সুযোগ নেই যে প্লেটো হচ্ছে ডেমোক্রেসি খুব একটা পছন্দ করতেন না। কারণ তিনি বলতেন ডেমোক্রেসি, কারণ আমরা জানি ওই সময় ডেমোক্রেসি হচ্ছে সরাসরি ডাইরেক্ট ডেমোক্রেসি ছিল, অর্থাৎ প্রত্যেকটা নাগরিক হচ্ছে সক্রিয়ভাবে সরাসরিভাবে হচ্ছে আপনার প্রতিনিধিত্বমূলক হচ্ছে যেই সরকার ব্যবস্থা সেখানে অংশ নিতেন। তো তিনি বলছেন যে যেই মানুষ হচ্ছে মানে অশিক্ষিত, যিনি হচ্ছে জ্ঞানী নন, অশিক্ষিত বলতে হচ্ছে জ্ঞানী নন বলতে হচ্ছে এই অর্থে যার হচ্ছে কোনো ধারণা নেই রাষ্ট্র পরিচালনা সম্পর্কে, তিনি রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন। তো এই ধারণা থেকে ভিত্তি করেই তিনি বলছেন যে আমাদের হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করবে তাকে জ্ঞানী হতে হবে, তাকে হচ্ছে অন্তত রাষ্ট্র পরিচালনার জন্য যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞান হচ্ছে ধারণ করতে হবে। তো আপনি যদি দেখেন যে আধুনিক সমাজে আমাদের আশেপাশে তাকে যদি আমরা দেখি, আজকে পশ্চিমে বলি প্রাচ্যে বলি যে আমাদের ডেমোক্রেসিগুলো গণতন্ত্রগুলো হচ্ছে মুখ থুবড়ে পড়তেছে, এর প্রধান কারণটা হচ্ছে যে আমাদের যারা হচ্ছে শাসক হচ্ছে শ্রেণী, আধুনিক অর্থে শাসক শ্রেণী বলতে হচ্ছে যারা জনগণ, মূলত থিওরিটিক্যালভাবে হচ্ছে ডেমোক্রেসিতে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণই হচ্ছে আপনার শাসক ডেমোক্রেসিতে। তো এই শাসকগণকে কিন্তু আমরা হচ্ছে প্রকৃত অর্থে শিক্ষিত করতে পারছি না, এবং যে কারণে কিন্তু দেখবেন আমাদের হচ্ছে এই গণতন্ত্রগুলো মুখ থুবড়ে পড়তেছে। প্রাচ্যে বলেন পশ্চিমে বলেন, আজকে পশ্চিমে অনেক বড় হচ্ছে সেমিনার সভাতে আলোচনার বিষয় হচ্ছে ডেমোক্রেসি কেন হচ্ছে আজকে কাজ করছে না। তো মূল কারণ হচ্ছে এইটাই যে ডেমোক্রেসির যে শাসকসমূহ সেই শাসকসমূহকে আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ শিক্ষিত করতে পারতেছি না, এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান যে প্রয়োজন সেই জ্ঞান কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা দিতে পারতেছে না, অথবা বিভিন্ন কারণে হোক তারা এটার হচ্ছে বাইরে থাকতেছে। যেই কারণে এটা কিন্তু প্লেটো সেই 2500 বছর আগেই প্লেটো কিন্তু বলে গিয়েছেন যে শাসক শ্রেণী যদি হচ্ছে শিক্ষিত না হয় অর্থাৎ দার্শনিক না হয় তাহলে কিন্তু হচ্ছে আদর্শ রাষ্ট্র হচ্ছে গঠন হচ্ছে সম্ভব না, অর্থাৎ আদর্শ রাষ্ট্রের কাছাকাছি যাওয়া সম্ভব না। এবং তিনি হচ্ছে বলছেন যে হচ্ছে সেই রাষ্ট্র হচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তো কাজেই আমরা এতক্ষণ সংক্ষেপে আলোচনা দেখলাম প্লেটোর হচ্ছে থিওরি অফ ফর্মসের কিছু মূল নীতি আমরা দেখলাম, আমরা প্লেটোর থিওরি অফ সোলস অর্থাৎ ট্রিপার্টিশন অফ সোলস নিয়ে আলোচনা করছি, আদর্শ রাষ্ট্রের যে তিনটি হচ্ছে অংশ প্লেটো বলছেন সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং সেখান থেকে আমরা
কমিউনিজমের যে বৈশিষ্ট্যসমূহ পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আশা করব যে এই আলোচনাগুলো আপনাদেরকে উপকৃত করবে এবং এই আলোচনাগুলো শুধুমাত্র এই বিষয়ে জানার শুরু হতে পারে। কখনোই এটি সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য যথেষ্ট না, কারণ বিষয়গুলি অনেক বেশি বিস্তৃত এবং অনেক বেশি আলোচনার দাবি রাখে। তো আমি আশা করব যে যারা জ্ঞান পিপাসু তারা এই বিষয়গুলো নিয়ে আরও তাদের যে চর্চা সেই চর্চা অব্যাহত রাখবেন এবং সেই চর্চার মাধ্যমে তারা একটি সম্যক ধারণা লাভ করতে পারবেন। যারা সমাজ প্রগতির কাজে জড়িত এবং যারা আমাদের একটি প্রগতির সমাজ গঠনের জন্য কাজ করছেন, তাদের জন্য এই বিষয়গুলো অবশ্যই জরুরি বিষয় এবং এই বিষয়গুলোর সম্পর্কে সম্যক ধারণা থাকলে আমার ধারণা তাদের কাজ অর্থাৎ সেই সমতাপূর্ণ সমাজ গঠনের যেই কাজ সেই কাজ করা অনেক সহজ হবে।